ওএমজি বলতে ও মাই গুডনেস, বিকজ আমরা ন্যাচারাল গুডনেসটাকে প্রমোট করি। আপনি হসপিটালে যাচ্ছেন ফর কিডনি ফেলিয়ার, ফর লিভার ফেলিয়ার, ফর অমুক তমক, মানে গ্যাস্ট্রিক, হ্যাঁ, এই যে ইস্যুগুলো কেন তৈরি হচ্ছে, বিকজ এগুলোতে একটা কনসিকোয়েন্স আছে। লক্ষ লক্ষ মানুষ চাকরি হারাইছে, আবার লক্ষ লক্ষ মানুষ হারায়নি। So what's the difference? Alhamdulillah, I'm very satisfied with my career, whatever I've done with the companies, with the people I worked with. I'm very happy. আসসালামু আলাইকুম। গল্পগ্রাফির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমাদের সাথে আছেন এমন একজন ব্যক্তিত্ব যার কাজের পরিধি সুবিস্তৃত এবং সাফল্যমণ্ডিত। বহু জায়গায় তিনি কাজ করেছেন, বহু অভিজ্ঞতা তার ঝুলিতে জমা পড়েছে। টকিং অ্যাবাউট হিজ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আই হ্যাভ টু রিড ইট ফ্রম আ লিস্ট। টিম গ্রুপ, ডিবিএল সিরামিক্স লিমিটেড, ব্র্যাক ডেয়ারি ও ফুড এন্টারপ্রাইজ, রহিম আফরোজ লিমিটেড, বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, এরকম বিভিন্ন কোম্পানিতে তিনি শীর্ষ পদে কাজ করেছেন। এর বাইরেও তিনি একজন শিক্ষক। নর্থ সাউথ ভার্সিটি IUBAT-তে তিনি খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। এর বাইরে তিনি একজন সফল কর্পোরেট ট্রেনার। এছাড়া তার পরিচয় রয়েছে লেখক হিসাবেও। নিজের ভাষায় মার্কেটিং তার অত্যন্ত জনপ্রিয় একটি সিরিজ। এত জায়গায় সফল পদচারণের শেষে তিনি বর্তমানে আত্মপ্রকাশ করেছেন একজন সফল উদ্যোক্তা হিসেবে। OMG ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ফাউন্ডার এবং CEO হিসাবে তিনি বর্তমানে কাজ করছেন। সব্যসাচী বলতে যা বোঝায় তার ক্যারিয়ার তার সফল এবং সার্থক প্রতিচ্ছবি। আজকে আমাদের সাথে আছেন জনাব তৌফিকুর রহমান ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। প্রথম যে প্রশ্নটা করতে চাই যে OMG, ও মাই গড, খাবারের নাম কেন OMG হলো? আচ্ছা, ওএমজির আসলে মানে ইটস অ্যান এক্সক্লেমেশন। মানে তুমি যদি আমাদের লোগোটা দেখো যে ইটস এ পারসন, ইটস বেসিক্যালি বুঝে যে অবাক হয়। ওএমজি স্টাবলি আমরা যখন সেট আপটা শুরু করি, মানে কমার্শিয়াল সেট আপটা যখন শুরু করি, আমাদের একটাই অবজেক্টিভ ছিল যে আমাদের প্রোডাক্ট হতে হবে এমন যেমন মানুষ যেন মুখে দিয়ে ফার্স্ট যে এক্সপ্রেশনটা আসে, ও মাই গুডনেস। সো দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু অ্যাচিভ। এটাই আসলে ওএমজির অবজেক্টিভ। তো সেখান থেকেই ওএমজি ওয়ার্ডটাকে ইউজ করা। এই নামটা কে দিল প্রথম? নামটা আমারই দেওয়া, হ্যাঁ। এবং এটা আসলে হয়েছে কি, আমি ওই যে একটু পিছনে গল্প বলতে হয়। ওএমজিটা আসলে খুব স্ট্রাকচার্ড ভাবে চিন্তা করে যে আসলে শুরু করা হয়েছে, ব্যাপারটা তা না। বিষয়টা হচ্ছে কি যে যখন আমার ওয়াইফ যেহেতু মানে রিনাউন্ড কর্পোরেট ট্রেনার, তার তো মানে এক কোভিডের সময় হঠাৎ করেই তাদের ট্রেনিং সব বন্ধ হয়ে গেল না, ফিজিক্যাল ট্রেনিংগুলো সব বন্ধ হয়ে গেল। তো সে তো মোস্টলি বাসায় থাকে, এখন কি করবে করে করে সে মানে ওই শখে মেয়ের সাথে বসে দুইজন মা মেয়ে দুইজন বসে বসে বিভিন্ন জিনিস বানায় টানায়। আর তখন আমারও তখন ওয়ার্ক ফ্রম হোম চলছে। সো ওরা বানায়, আমরা খাই, খেয়ে মজাটা দিয়ে করি। হঠাৎ করে একদিন মেয়ে খুব শখ করে বলছে যে আব্বু তুমি, আম্মু তো খালি বানায়, তুমি বানাও না কিছু। তাই আমি বলে কি বানাবো বল, চল আমিও পারি। যেহেতু আমি আমেরিকা ছিলাম দীর্ঘদিন, আমার আসলে কুকিংটা আমি পারি, এটা করতেই হয়। ওই সময় সবাই বিদেশে গেলে মানে সেটা ছেলে হোক মেয়ে হোক সবাইকেই করতে হয় মোরলেস। সো আমি বললাম যে ঠিক আছে দাঁড়া, তোর মা খালি পারে আমি পারি, বানাতে পারি। এই নিয়ে আসলে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট কয়েকটা আইটেম আমরা বানালাম। তো করতে করতে একদিন আইসক্রিম একটা খুব ফ্যান্টাস্টিক একটা রেসিপি পেলাম, যেটা আমার কাছে মনে হচ্ছে ইটস এ ভেরি ওল্ড ফ্রেঞ্চ হোমমেড রেসিপি, হ্যাঁ, এবং বেসড হ্যান্ডমেড আইসক্রিম। তো আমার কাছে মনে হলো যে এটা একবার ট্রাই করে দেখি। তো দেখে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। সো করলাম, এবং করার পর আমাদের তো খুব ভালো লাগলো সবারই। দেন আমাদের আত্মীয় স্বজন যারা আসতো বা কাউকে কাউকে বাসায় পাঠিয়ে দিলাম, এবং সবাই খেয়ে বলো ভাইয়া সুপার, দারুণ হয়েছে, মানে এক্সিলেন্ট। হ্যাঁ, তো মানে ইট ওয়াজ আই থিঙ্ক আমার কোনো একজন রিলেটিভ, তার ফার্স্ট এক্সপ্রেশনটাই ছিল ও মাই গড, কি ভাইয়া। সো ওইখান থেকে আসলে নামটা স্ট্রাইক করে যে আমরা যদি এটাকে কমার্শিয়াল, তখনও কিন্তু আসলে মানে কমার্শিয়ালি যাবো বা ই করবো এটা চিন্তা ছিল না। তো তখন থেকেই আসলে যে না, দিস শুড বি দ্য এক্সপ্রেশন অফ পিপল হোয়াট এভার প্রোডাক্ট উই মেক। এটাই চ্যালেঞ্জ আসলে আমাদের। তো ওএমজি বলতে ও মাই গুডনেস, বিকজ আমরা ন্যাচারাল গুডনেসটাকে প্রমোট করি। ইটস নট অর্গ্যানিক বলবো না, বাট ইটস ন্যাচারাল, মানে 99% ন্যাচারাল।
হ্যাঁ, সো ওইটাই আর কি আসলে ওএমজির মূল। না, এখানে এই প্রশ্নটা আসে যে আপনার 27 বছরের কর্পোরেট ক্যারিয়ার, তো এই ক্যারিয়ার শেষে মানে মানুষজন ভাবে যে রিটায়ারমেন্টে যাব, একটু সুন্দর সময় কাটাবো, আপনি যে এত বড় একটা চ্যালেঞ্জ নিলেন, কারণটা কি? হ্যাঁ, এই কথাটা একটু মানতে বাধ্য হচ্ছি। এই সময় চ্যালেঞ্জ নেওয়ার জন্য বয়সটা আসলে একটু বেশি হয়ে গেছে। বাট আই স্টিল ফিল যে না, আই হ্যাভ মানে ফিজিক্যালি আল্লাহ এখন বাকিটুক আল্লাহর ইচ্ছা যে আমার ফিজিক্যালি মেন্টালি মানে আরো 10-15 বছর কাজ করার মতো অবস্থায় এখন মনে হয় যে এখনো আছি। সো মানে বসে থাকা বা ই করা, আর আমি আসলে খুব মানে গো গেটার টাইপের পার্সন। হ্যাঁ, আমি যখনই কোনো অর্গানাইজেশনে কাজ করি, আমি এই যে বেঙ্গল মিটের কথা বললাম, আমি বেঙ্গল মিটের ফার্স্ট ডিএমডি অ্যান্ড সিও। আমরা যখন শুরু করি, বেঙ্গল মিট ওয়াজ লাইক মানে বাঙালিদের মধ্যে, মানে বাংলাদেশি আর কি, বাঙালি বলতেছি না, সরি, বাংলাদেশিদের মধ্যে তখন আমাদের মধ্যে ওই কালচারটাই ছিল না যে একটা ফ্রোজেন মিট খাওয়া। জি। এবং এটা করতে গিয়ে যখন পপুলার আমরা মানে করার চেষ্টা করি, আই হ্যাড টু রান ফ্রম সেই তেঁতুলিয়ার থেকে একেবারে খুলনা, সাতক্ষীরা, কালীগঞ্জ পর্যন্ত। হ্যাঁ, জি। এবং এখান থেকে সোর্স করা, সোর্সের বিভিন্ন এনহ্যান্স করা ছিল। ইনিশিয়ালি কিছু কিছু তারা তৈরি করেছিল, বাট সেটাকে মানে এফিশিয়েন্ট করা, এফেক্টিভ করা, এবং আমার পুরা বাংলাদেশে মোটামুটি দৌড়ে বেড়াতে হয়েছে। সো এটা ছিল ব্যাক এন্ডে। ফ্রন্ট এন্ডে মানুষকে বোঝানো যে না, দিস ইজ হেলদিয়ার। হ্যাঁ, এটা মানে কন্টামিনেশন ছাড়া আমাদের ফিজিক্যাল ওই যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া এগুলো বাদে একটা মানে হেলদি জিনিস আপনি কেন নেবেন? তো আমার মনে আছে আমি যখন বিক্রি করা শুরু করলাম, আমাদের ন্যাচারাল মানে কষাইয়ের দোকানে এই মাংসের দাম ছিল, গরুর মাংসের দাম ছিল তখন 180 টাকা, জি। আমরা লঞ্চ করি 220 টাকা। সো ইউ জাস্ট ইম্যাজিন, আমরা যখন একজনের কাছে যাচ্ছি যে 220 টাকা দিয়ে আপনি কিউব করা, তখন তো আমরা পুরাপুরি ইসে কাটতাম, তো কিউব করা মাংস নিয়ে আসছেন, তা আবার ফ্রোজেন, বাঙালি ফ্রোজেন মাংস কেনে না। হ্যাঁ, সো ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। তো ওইখান থেকে আমি কিন্তু উই হ্যাভ একটা পর্যায়ে উই হ্যাভ এ ফ্যান্টাস্টিক টিম দ্যাট টাইম, এখনও আছে, তারা খুবই ভালো কাজ করে। তো আলটিমেটলি ইট হ্যাপেন্ড। হ্যাঁ, এখন কিন্তু মানুষের কাছেও অ্যাকসেপ্টেবিলিটিটা চলে আসছে। সো যে কোনো ভালো জিনিসই আসলে ওই সেম করা। আমি যখন ব্র্যাকে ছিলাম, আরং ডেরিতে যখন আমি ছিলাম, আমি একেবারে পাবনা চরে যে সোর্স কোথা থেকে গাভীর দুধটা কালেকশন হচ্ছে, হ্যাঁ, সেই গাভীর হেলথ কন্ডিশন মানে তার ফার্মের কন্ডিশনটা কি আমি নিজে গিয়ে চেক করতাম। সো আমার আসলে ক্যারেক্টারটাই এই টাইপের। হ্যাঁ, কারণ আমার ফাউন্ডেশনটা আসলে সেলসের থেকে, তো সো আমি সেলসের পার্সপেক্টিভে, যেমন বাংলাদেশের এমন কোনো থানা নাই মোটামুটি আমার যাওয়া হয়নি, মানে পার্বত্য 3 জেলা তখন ছিল, ওইটা বাদে, বাট এমন কোনো থানা নাই মোটামুটি আমার যাওয়া হয়নি, অ্যাটলিস্ট একবার হলেও গেছি। আর কিছু কিছু তো আছে যেখানে আমি কাজ করতাম, ওইগুলো তো আলু। সো ওইখান থেকে আসলে আমার চিন্তা হলো যে না, বসে বসে থাকা আমার পক্ষে আসলে সম্ভব না, আই নিড টু ডু সামথিং। আর একটা ওই সময় আসলে একটা ফর সাম রিজন একটা ডিসিশন ছিল যে না, আর চাকরি করতে চাই না। জি। enough, 27 years is a long time. 27 years অফিসিয়ালি বাংলাদেশে, এর আগে আমার কিন্তু 3 বছর আমেরিকাতে আছে, সো 30 years টোটাল। সো এতদিন ধরে কাজ করা এবং এটা এখন নিজে কিছু করি দেখি না। সো সিন্স রিটায়ারমেন্টে তো ওই যে বললাম যে বয়সের একটা সার্টেন স্টেজে চলে আসছি, যে যখন আমার র্যাপিং আপ, আমি বলি সবাইকে যে র্যাপিং আপ পিরিয়ড। র্যাপিং আপ ডাজন্ট মিন যে আমি আসলে উইথড্রয়িং, ইটস নট উইথড্রল, বাট র্যাপিং আপ হচ্ছে গিয়ে বেসিক্যালি আই ওয়ান্ট টু স্ট্যাবলিশ সামথিং যেটা আমার রেস্ট অফ মাই লাইফ আই উইল বি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড, যে না আই কুড ডু সামথিং ফর মাই সেলফ, যেটা বা আমি ফর দ্য কান্ট্রি বলেন, সোসাইটি বলেন, হ্যাঁ, মানুষের পিপল অ্যাওয়ারনেস, যেমন এখন কিন্তু ওএমজিতে আই এম ট্রাইং টু ডু দ্যাট। যে আমি হেলথের ব্যাপারে এই যে, বিকজ আমি ফুড সেক্টরে এত কাজ করছি, এত বছর কাজ করছি, যে আমি আসলে গ্রাউন্ড লেভেলের থেকে এই কন্টামিনেশনগুলো কোথায় হয়, অ্যাডাল্ট্রেশনগুলো কোথায় হয়, এই জিনিসগুলো কিন্তু আমার খুব ভালো করেই জানা। সো আমি ওই পয়েন্টগুলোতে আই ওয়ান্ট টু ওয়ার্ক অন, যে আমি এই জিনিসগুলোকে থামাই। কেননা বিজনেস করলে হ্যাঁ কিছুটা আমার প্রোডাক্টের কস্ট বেড়ে যাচ্ছে, হচ্ছে ফাইন, বাট আমাদের এটা কি, আমরা সারা বছর যে একটু আগে যেটা বলছিলাম যে আমি যখন 10,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনলে আমার একটু গায়ে বাঁধে না, ও আচ্ছা 10,000 টাকা বেশি, হ্যাঁ কিনে ফেলো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি হবে, একবারই তো কিনবো। বাট এটা তো আপনার 3 বছর টিকছে, তাই না? 2-3 বছরের বেশি তো আপনি মোবাইল ইউজ করেন না, বাট আপনি ওই যে 30 টাকা বেশি একবেলা খেতে, সেটা আপনি তখন খুব গায়ে লেগে যায়।
কিন্তু আপনি চিন্তা করে দেখেন তো ওই 10,000 টাকা 30 দিয়ে ভাগ করে দেখেন যে কত বেলা। হ্যাঁ সো আপনি ওই জায়গাটাতে স্যাক্রিফাইস করছেন এবং দ্যাট ইজ ডাইরেক্টলি ইম্প্যাক্টিং ইউর হেলথ, ইয়েস বোথ মাইন্ড অ্যান্ড বডি। সো এবং এন্ড অফ দ্য ডে কি হচ্ছে, আপনি হসপিটালে যাচ্ছেন ফর কিডনি ফেলিয়ার, ফর লিভার ফেলিয়ার, ফর অমুক তমুক, মানে গ্যাস্ট্রিক। হ্যাঁ, এই যে ইস্যুগুলো কেন তৈরি হচ্ছে, বিকজ এগুলোতে একটা কনসিকোয়েন্স আছে, জি হ্যাঁ, আফটার এফেক্ট আছে। সো এই জিনিসটাকে আমি আসলে যতখানি সম্ভব প্র্যাকটিক্যালি আসলে রিয়েলিটি, মানে বাংলাদেশের কারেন্ট কনটেক্সটেই বলছি যে রিয়েলিটিটা খুব ডিফিকাল্ট। আমরা মুখে অনেক কথা বলি, অনেক সুন্দর সুন্দর কথা বলি, বাট আমরা যখন কাজে যাই তখন আমাদের আর এগুলো, তখন আমাদের নিজেদের ক্ষেত্রে আর আমরা এটাকে করতে, আমি অত বলছি যে আমি খুব, কিন্তু আমি গিয়েই কিন্তু দেখবো যে হ্যাঁ ওটার দাম 50 টাকা, এটার দাম 30 টাকা, আচ্ছা 20 টাকা সেভ হইলো। হ্যাঁ বাট এই যে 20 টাকা সেভ করলাম, এটার আসলে লং টার্ম এফেক্টটা কি আমি কিন্তু একবার হিসাব করি না। জি যে আসলে আজকে আমি 20 টাকা, আমি সারা জীবনে হয়তো হ্যাঁ 20 টাকা 30 টাকা করে সারা জীবনে হয়তো আমি 20 লাখ টাকা সেভ করলাম, জি আমার হসপিটালে গিয়ে দিয়ে আসতে হলো 40 লাখ টাকা, তা আমার লাভটা কি ইভেনচুয়ালি? হ্যাঁ, তার মানে কি এটা হবে না? হবে, বাট এলিমিনেশন, জি যে আমি এটাকে রিডিউস, মানে প্রবাবিলিটিটাকে আমি রিডাকশন করছি। সো এই জিনিসগুলোতে আসলে আমাদের অ্যাওয়ারনেসটা অনেক কম। কেন বেঙ্গল মিটের মিট আপনি খাবেন? আমি বেঙ্গল মিটের প্রমোট করছি না, বিকজ আই ফেল যে ওই সময় ওই যে বললাম যে এখন তো ধরেন মানে ইটস এ ভেরি ওয়েল স্ট্যাবলিশ অর্গানাইজেশন, বাট আমি যখন শুরু করি তখন আসলে ঘাস কাটার লেভেলেই। সো এই এই জিনিসটা এখন নেপিয়ারের একটা বিশাল রেভলিউশন হয়েছে, বাট নেপিয়ার ঘাস আমরা নিজে ঢাকা পাবনা হাইওয়ের দুই পাশে আমরা নিজেরা বুনতাম এবং মানুষকে দেখাতাম যে জি ভাই হয়েছে। তো হোয়াট এভার ইট ইজ, এখন ব্যাপারটা হচ্ছে কি যে মানুষের মধ্যে ওই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা এবং উইদিন দ্যাট রিজনেবল রেঞ্জ মিনিমাম প্রফিট মার্জিন রেখে চেষ্টা করছি যাতে মানুষের কাছে অ্যাকসেপ্টেবিলিটিটা, জি এটাই হচ্ছে কি আসলে ওএমজির মানে কি বলবো, বলতে গেলাম এটার লোগো বলি বা হোয়াট এভার বিজনেস অবজেক্টিভ বলি, ভিশন বলি, দিস ইজ ইট। জি উই ওয়ান্ট টু স্ট্যাবলিশ সামথিং ডিফারেন্সিয়েট ফ্রম রেস্ট অফ দ্য পিপল, যেটা একটা লং টার্ম টিকে থাকবে আশা করি। কর্পোরেট সেক্টর নিয়ে আপনার তো বলতে পারেন এটা পরিণত বয়সে পৌঁছে গেছে, বাট আমাদের মতো যারা শুরু করতে যাবে তাদের ভেতরে কোন গুণগুলো থাকা উচিত বলে আপনি মনে করেন একটা সফল ক্যারিয়ারের জন্য? আমি শুধু কর্পোরেট না, ক্যারিয়ার নিয়েই বলি। জি অনেকের সাথে আমার অনেক এই ব্যাপারে মানে একটু আছে, মতের ডিফারেন্স আছে। সেটা কারণ হচ্ছে গিয়ে আমার ধারণা, আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করে আসছি, আই অ্যাম রেসপন্সিবল ফর মাই অ্যাকশন, তাই না? এটার জন্য তো আরেকজনকে আমি রেসপন্সিবল করতে পারি না। আমাদের দেশে সেভাবে করে আই স্টার্টেড, আমি একজন মানে আমরা ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে আই জয়েন টয়োটা মোটরস। আমার লাইফের ফার্স্ট অফিসিয়াল জব কিন্তু উইথ দ্য জাপানিজ পিপল। জি হ্যাঁ, এবং ওই জাপানিজ কালচার বলেন, পিপল বলেন, তাদের সাথে কিন্তু 1.5 বছর টানা কাজ করে আসছি। আমেরিকাতে ছিলাম প্রায় 7.5 বছর, সেম জিনিস। হ্যাঁ, সো এই যে টোটাল একটা এক্সপিরিয়েন্স আমাকে যেটা শেখাচ্ছে সেটা হচ্ছে কি আই এম রেসপন্সিবল ফর মাই ওন গ্রোথ। আমাকে কোম্পানি আমাকে গ্রো করে দিবে, কোম্পানির রেসপন্সিবিলিটি, হ্যাঁ, এটা আসলে হয় না। জি হ্যাঁ, যদি করে আলহামদুলিল্লাহ, যদি করে আলহামদুলিল্লাহ, ফ্যান্টাস্টিক, খুবই ভালো, ইউ আর সো লাকি অ্যান্ড ফরচুনেট, বাট ইউ ক্যানট থিঙ্ক যে আমাকে কোম্পানি এইটা করে দিবে, আমাকে এখানে অমুক জায়গায় দেখছি আমি ইউনিলিভারে অমুক জায়গায় এইরকম গাছের সুন্দর কত সুন্দর করে করছে, আমার অফিসে কেন নাই। এগুলো হচ্ছে গিয়ে আমাদেরকে পিছায় যাওয়ার সবচেয়ে বড় কারণ। জি আমি একবার কোনো মতে চাকরিটা যদি পেয়ে যাই, দেন আই স্টপ থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ। আই এম এক্সপেক্টিং যে মাসের শেষে যেমন কোম্পানি বেতন দেয়, আমি কাজ করি আর না করি কোম্পানি আমি তো পজিশন হোল্ড করছি, বাট কোম্পানি কিন্তু ওয়ান ফাইন মর্নিং উইল কল ইউ অ্যান্ড সে থ্যাংক ইউ, ইউ আর নো লঙ্গার রিকোয়ার্ড। কখন বলে? এই যে এত মানে ইকোনমিক যাচ্ছে, হ্যাঁ, প্রচুর চাকরি হারালো, এই যে কোভিডের মধ্যে লক্ষ লক্ষ মানুষ চাকরি হারাইছে, আবার লক্ষ লক্ষ মানুষ হারায়নি। হ্যাঁ So what's the difference? If I keep improving myself continuously, company will feel যে না this is an asset. ইয়েস তখন কিন্তু আর ক্যারিয়ার নিয়েও চিন্তা করতে হয় না, মানে অন্য কোনো কিছু নিয়ে আসলে চিন্তা করতে হয় না। বাট আমি যদি আশা করি
যেমন আমার অনেক সার্টিফিকেশন আছে, অনেকগুলো অ্যাডিশনাল সার্টিফিকেশন আমার করা, ট্রেনিং করা, তার মধ্যে খুব কম সংখ্যকই আছে কোম্পানির। সো অল মাই পার্সোনাল ওন ফান্ডেড। তো এটার কারণটাই হচ্ছে কি যে আসলে আই ওয়ান্টেড টু কিপ মাই সেলফ আপডেটেড অ্যান্ড কন্টিনিউয়াস, কারণ এগুলো চেঞ্জ হচ্ছে, কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে সব কিছুই। সো আমি যদি সেটার সাথে কোপ আপ না করি তাহলে কী হবে, একটা at some point কোম্পানি টেক মি অ্যাজ বার্ডেন। Yes. সো যে কোনো ভাইয়া যারাই ক্যারিয়ারে স্টার্ট করছে, যে কোনো ধরনের ক্যারিয়ার, ফোকাস অন ইউর ওন ডেভেলপমেন্ট, ডোন্ট এক্সপেক্ট যে সামবডি উইল কাম অ্যান্ড স্পুন ফিড ইউ। Yes. এই জায়গাটাতে আমাদের, কারণ আমাদের কালচারটাই আসলে এরকম হয়ে গেছে, হ্যাঁ। সো ইট স্টপস আস ফ্রম ডুইং দ্যাট। বাট আমাদেরকে আসলে জিনিসটা চিন্তা করতে হবে, ইটস মি হু ইজ রেসপন্সিবল ফর মাই সেলফ। এখানে আমি আর একজনের কথা অমুক করে নাই, তমুক করে নাই, এগুলো আসলে মানে আমি বলতে পারি, বাট এটা আসলে কোনো এফেক্টিভ কিছু না আর কি। আচ্ছা, একটা কথা বলতেই হয় যে আপনি বলছিলেন যে এই যে নতুন উদ্যোগ নিয়ে ব্যস্ত, গত 1 বছরে প্রথমবারের মতো আপনি একটু সময় দিলেন, একটু বের হলেন। তো এই যে মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আমরা কথাটা প্রায়ই বলি। আপনার স্ত্রী রুশদিনা খান, তিনিও কিন্তু অত্যন্ত ব্যস্ত একজন ট্রেনার, বাট আপনি আপনার উদ্যোগ নিয়ে অনেক ব্যস্ত। কিভাবে আপনি সমন্বয়টা করে থাকেন? এখানে আবার একটু বলি, ওয়ার্ক ইজ লাইফ ফর মি অ্যান্ড হার অ্যাজ ওয়েল। সো আমাদের এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে আসলে তেমন কোনো আলাদা কোনো শব্দ নাই, ইটস পার্ট অফ লাইফ। এবং আমরা আসলে ওভাবে করে করি। এখানে হয় কি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড তার, যেহেতু সে প্রফেশনাল, তো তারও কিছু প্রফেশনাল রেসপন্সিবিলিটিস। আমরা দুজনে কিন্তু স্ট্রিক্টলি, আমরা কখনো তাদের কারোর, আমি যখন আগে, এখন তো ধরুন শি ইজ দ্য চেয়ারম্যান, সো শি ইজ মাই বস, বাট এখন এবং মানে ওএমজি আসলে তার হাত থেকে শুরু, আমি তো পরে এসে সেটাকে করছি। বাট মানে প্রফেশনাল লাইফে যেটা হয় যে আমরা যদি একজন আরেকজনের নিডটা বুঝতে পারি, হ্যাঁ, তার কনস্ট্রেন্টগুলো, তখন আসলে এটা খুব বেশি একটা সমস্যা হয় না। আমাদের যেটা হয় যে আমি যখন কাজের মধ্যে ব্যস্ত থাকি, মানে আমার মেয়েও জানে যে যখন আমি বা তার মা কাজে ব্যস্ত থাকবে, তখন সেটা আমাদেরকে বদার করা যাবে না। তখন হয়তো সে ব্যস্ত থাকলে আমি সময় দিচ্ছি, আমি ব্যস্ত থাকলে সে সময় দিচ্ছে। বাট উই নো দ্যাট দিস ইজ এ জয়েন্ট রেসপন্সিবিলিটি, ইট ক্যানট বি আমার রেসপন্সিবিলিটি আর তার রেসপন্সিবিলিটি, হ্যাঁ। সো মানে সো ফার আল্লাহর রহমতে ডুইং ওকে, অনেক বছর কেটে গেল, সো উই আর ডুইং ফাইন। আমাদের এই সমস্ত নিয়ে আসলে ওই আন্ডারস্ট্যান্ডিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার্স ওয়ার্ক অ্যাজ ওয়েল। মানে নট ফর ওয়ান পার্সন, মানে দেখলে সালাম দেওয়া এক জিনিস, বাট আমরা যেটা বলি এমপ্যাথি আর সিম্প্যাথি, হ্যাঁ, সিম্প্যাথেটিক হয়ে খুব ভাল লাগে, ইমোশনালি অনেক ভাল লাগে, বাট ইফ ইউ ওয়ান্ট টু মানে অ্যাকচুয়ালি শো ইউর অ্যাফেকশন অর লাভ, দ্যাটস ইউ নিড টু বি মোর এমপ্যাথেটিক। জি। সো এইটাই আর কি, ওই জায়গাটাতে ঠিক থাকলে খুব বেশি অসুবিধা হয় না। হ্যাঁ, তারপর তো কিছু সমস্যা হবেই, দ্যাটস ফাইন। আচ্ছা, এখনকার যুগে মানে এন্টারপ্রেনার খুব কুল একটা ব্যাপার, যে সবাই এরকম হতে চায়, চাকরি বাকরি করবো না। আপনি আবার অপোজিট পথে, যে চাকরি বাকরি করে তারপর এন্টারপ্রেনার হচ্ছে। তো আমাদের বয়সী যারা ক্যারিয়ার শুরু করবে, ভাবছে যে দিয়ে একটা খাবারের দোকান দিয়ে ফেলি, ইউটিউবে একটা ভ্লগিং করে ফেলি, তো এদের উদ্দেশ্যে আপনার কি মন্তব্য? ইটস নট ব্যাড আইডিয়া, বাট কিছু জিনিস মাথায় রাখতে হবে। ইমোশনালি একটা জিনিস স্টার্ট, ওই যে বললাম সিম্প্যাথেটিকলি, হ্যাঁ, সিম্প্যাথি ইজ অ্যান ইমোশন। ইমোশনালি আমি একটা জিনিস শুরু করে ফেললাম, সেটা সাস্টেনেবিলিটি চিন্তা না করে, আমার এটার মানে ব্যাক এন্ডে কী কী রিকোয়ারমেন্ট, কী সাকসেসের রিকোয়ারমেন্টগুলো কী, ফেইলিয়ার কোথায় কোথায় হয়, এই জিনিসটা প্রপারলি না জেনে একটা কোনো কিছুতে জাম্প করা ইটস ভেরি রিস্কি। সো সেটা ক্যারিয়ার যে স্টেপেই হোক না কেন, লাইফের যে স্টেপেই হোক না কেন, ইটস ভেরি রিস্কি। যারা ইয়াং, ইয়েস ডেফিনেটলি আই উড এনকারেজ দ্যাম টু বিকাম এন্টারপ্রেনার্স, বাট আমার যেটা মনে হয়, প্রথমে 1-2 বছর চাকরি করলে, চাকরির বেনিফিটটা কি, ইটস নট এ ব্যাড থিং চাকরি করা, হ্যাঁ, আমি কিসের কথা বলছি না, যে আমি যখন চাকরি, আমি ভেরি স্যাটিসফাইড, alhamdulillah, I'm very satisfied with my career, whatever I've done with the companies, with the people I worked with, I'm very happy. চাকরিটা খারাপ না, আপনি 2 বছর অ্যাটলিস্ট 2-3 বছর চাকরি করলে বেনিফিটটা হচ্ছে যে আপনি কিছু কিছু জিনিস, টেকনিক্যাল জিনিস আছে যেগুলো আসলে বই পড়ে বা এসে শেখা যাবে না। আপনি একটা কথা বলছিলেন যে সাপ্লাই চেইন নিয়ে আপনার যে নলেজটা, জি জি জি, যেমন এই রাইট, যেমন আমি এখন যেভাবে সোর্স করি, আই নো বিকজ আই হ্যাভ ওয়ার্কড ইন সেলস ফর এ লং টাইম। বাংলাদেশে সব জায়গায় আমার ঘোরা, আমি জানি কোথায় কোন জিনিসটা ভালো পাওয়া যায়, কার দোকানে ভালো পাওয়া যাবে।
নট যে আমি এখন পাবনাতে গেলেই আমি রাস্তা থেকে একটা কিনা যে পাবনার ঘি খুব ভালো আমি নিয়ে গেলাম। সো আই নো এক্স্যাক্টলি কোন ঘরে গেলে কোন পাড়ায় গেলে আমি এটা পাবো। তো এই জিনিসগুলো আসলে হয় কি, কিছু জিনিস আছে যেগুলি, যেমন ডিসিপ্লিন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে আমাকে সকাল 9টার সময় অফিসে ঢুকতে হবে, কাজগুলি শেষ করে আজকের কাজটা আমাকে আজকেই শেষ করে যেতে হবে। এন্টারপ্রেনিয়রশিপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আচ্ছা করবো না, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় কারণ না জেনে, যেমন একটা হ্যাঁ চলো একটা খাবারের হোটেল রেস্টুরেন্ট করে দিই, দেখেন আমি কিন্তু মানে ইটস এ লেট কামার। জি আমি আর আছেন আমার দু একজন পরিচিত ভাইরা আছে যারা আসছে আমাদের মতোই, বাট আমরা কিন্তু লেট কামার। বাট আমি ইচ্ছা করলেই প্রথম বছরেই কিন্তু 4-5টা আউটলেট করে ফেলতে পারতাম। বাট আমি অনেক ধীরে সুস্থে আগাচ্ছি, বিকজ আই নো আমার পিছনে আমার ফ্রন্টের চাইতে কোনটা বেশি ইম্পর্টেন্ট। জি হ্যাঁ আমি কখন কোথায় আগাবো, আমি কিন্তু অনেক সিস্টেমেটিক প্রসেস, মানে তার মানে এই না যে আমরা খুব সাকসেসফুল হয়ে গেছি বিশাল, তা না, বাট আই নো এক্স্যাক্টলি হোয়াট শুড বি ডান টু গেট দেয়ার। সো আমি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে এবং সেটার জন্য কখনো হয়তো স্লো হয়ে যাচ্ছি বাট উই আর অন দ্য রাইট ট্র্যাক সো ফার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ এটা জানতে হলে তো ইউ হ্যাভ টু মানে হ্যাভ দ্য গ্রাউন্ড লেভেলের এক্সপিরিয়েন্স। Yes. এটা কিন্তু টপ লেভেল এক্সপিরিয়েন্স দিয়ে কাজ হবে না। সো মানে আমার সাজেশন, দ্যাটস নট অ্যান অ্যাডভাইস, ইটস এ সাজেশন, যে ইউ শুড ওয়ার্ক ফর 2-3 ইয়ার্স যেখানেই হোক না কেন, দেন ইফ ইউ কাম ইনটু মানে এন্টারপ্রেনিয়রশিপ ইসে, দেন আই থিঙ্ক ইটস মানে এটা আরও ফাস্টার হবে, আরও সলিড অ্যান্ড সাস্টেইনেবল হবে। সো ইটস এ গুড টাইম। যারা প্রথম দিকে ক্যারিয়ারে শুরু, যে বললাম আমাদের জন্য কিন্তু অনেক চ্যালেঞ্জ, Yes. যত দিন যাবে তত কিন্তু চ্যালেঞ্জ, বিয়ের পরে আরেক চ্যালেঞ্জ হবে, বাচ্চার পরে আরেক চ্যালেঞ্জ হবে। সো এখন যেমন আমাদের রেসপন্সিবিলিটিটা আবার ডিফারেন্ট ডাইমেনশনের, সো এখানেও আরেক চ্যালেঞ্জ আছে। বাট ক্যারিয়ার স্টার্টে যদি আমরা শুরু করতে পারি জিনিসটা 2-3 বছরে, যে বললাম 2 বছর, অ্যাটলিস্ট 2 বছর করলে ইউ হ্যাভ সাম আইডিয়া, কারণ ইউ হ্যাভ টু ম্যানেজ দ্য পিপল অ্যাজ ওয়েল, তাই না? Yes. পরবর্তীতে হাউ উইল ইউ আর গোইং টু ম্যানেজ, আমি তো জানছি না যে এটার ভালো কোনটা খারাপ কোনটা, জি তো ওইটা ওইখান থেকে শিখে আসা। সো দ্যাটস আই থিঙ্ক ইটস বেটার অ্যাপ্রোচ। না সাধারণত এই গল্পগ্রাফিতে একটা প্রশ্ন প্রায় করে থাকি যে 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান। তো আপনার ক্ষেত্রে কিন্তু ক্যারিয়ার অলরেডি পৌঁছে গেছে যেখানে যাওয়ার, তারপরেও যদি বলি যে নতুন উদ্যোগ নিয়ে নামবেন 10 বছর পরে কোথায় দেখতে চাইবেন ওএমজি গ্রুপকে? নট ইন টার্মস অফ, আমাদের কাছে এখন মানে আমরা বলি যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, হ্যাঁ Yes. দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমাদের লাইফে এখন। সো 10 বছর পরে আই ওয়ান্ট টু সি ওএমজি নট অ্যাজ এ ভেরি বিগ অর্গানাইজেশন, এখানে এই সমস্ত আসলে ঠিক নট, আমি ওইভাবে চিন্তা করি না, মেবি স্মল, বাট উই ওয়ান্ট টু ডেলিভার দ্য বেস্ট প্রোডাক্ট পসিবল। আমি চাই যে 10 বছর পরে মানুষ এক বাক্যে বলুক, কাজটা কিনুক আর না কিনুক, দ্যাটস দে শুড রিকগনাইজ যে হ্যাঁ ওএমজি, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ দ্য বেস্ট গো টু ওএমজি। Yes. ওই জায়গাটা আমি পৌঁছাতে চাই। আর শেষে যদি একটা প্রশ্ন করি যে এই বয়সে এসেও এত উদ্যোগ ছুটে চলা, হোয়াট আর দ্য 3 থিংস দ্যাট ইন্সপায়ার ইউ এভরি সিঙ্গল ডে টু গেট আপ ফ্রম বেড অ্যান্ড গো টু ওয়ার্ক? 3 things. Okay. Number 1, আমি আসলে ভাই বলি, আমি এখানে একটু লম্বা করতে হচ্ছে আর কি, ওই যে বললাম 1 বছর পরে কোথাও আমি আসলে আসলাম এভাবে কথা বলতে। তো আমি যখন আমেরিকা থেকে ফেরত আসি তখন একটা অবজেক্টিভ ছিল যে কেন আমি ফেরত আসতে চাই, বিকজ আই এম টকিং অ্যাবাউট 97-98, তখন কিন্তু খুব কম লোকই ফেরত আসতো। তো আমি যখন ফেরত আসি আমাকে আমার বন্ধু বান্ধব ম্যাক্সিমামই আসলে ওখানে, তো অনেকেই আমাকে তখন বলছে যে আমার বোনেরা আছে, সবাই করতো যে তুমি কেন দেশে যেতে চাও। আমার একটা ছিল যে আমি মনে করি যে আমি হাইলি প্রিভিলেজড, আল্লাহর রহমতে আমি মানে লেখাপড়া করার সুযোগ পেয়েছি ভালো ভালো জায়গাতে, দেন বিদেশে এসে পড়াশোনা করার সুযোগ পেলাম, কাজ করার সুযোগ পেলাম। সেটা আসলে আমার মনে হয়েছে যে তখন যে আই এম ভেরি ফরচুনেট পারসন, এবং এটা আসলে আমার নিজের একার জন্য কিছু না,
হ্যাঁ, আই শুড কন্ট্রিবিউট টু সামহাও কন্ট্রিবিউট টু দিস কান্ট্রি, যার জন্য আমি আসার পরে থেকে কিন্তু আমি এমএনসিতে কাজ করি নাই কোনোদিন। আমার ইনিশিয়ালি আমার অনেকগুলো অফার ছিল ইনক্লুডিং এমএনসি ব্যাংক, বাট আমি কিন্তু আসলে করিনি। এবং আমি লোকাল কোম্পানিতেই ছিলাম, এবং এখন আর যেটা হয়েছে যে আমি অ্যান এক্সপার্ট ইন কি বলবো টার্ন অ্যারাউন্ড, ভাঙাচুরা কোম্পানি ঠিক করা। সো এইটা আসলে আমার কাছে মনে হয় যে আই এম হ্যাপি। রিকগনিশন কি পেলাম, দ্যাটস নট ইস্যু। আমার সেলফ স্যাটিসফ্যাকশন ইজ মোর ইম্পর্টেন্ট। সো আই এম হ্যাপি উইথ দিস মাই অ্যাচিভমেন্ট সো ফার। হ্যাঁ, আরও অনেক করতে পারতাম, হয়তো সুযোগ সেভাবে হয়তো ছিল না কাজের ক্ষেত্রে, ওই যে চাকরি করলে যেটা হয় আর কি, কিছু কিছু লিমিটেশনসও থাকবেই। সো ওইটাই এখন আমি করতে চাচ্ছি, যে কেননা ফুড আমাদের দেশে, আমি অনেক বছর ফুড নিয়ে কাজ করি এবং আমি জানি আসলে কিভাবে কি করলে কি করে এরা, কোথায় কোথায় কি করছে। সো ওই জায়গা থেকে আমি সরে আসতে চাই। আই ওয়ান্ট টু সেট অ্যান এক্সাম্পল যে স্টিল ইউ ক্যান আর্ন মানি। আই এম নট টকিং অ্যাবাউট মেকিং মানি, হ্যাঁ, দ্যাটস অ্যানাদার কি, যে আমি কালকে সকালবেলায় বড় লোক হবো। আই এম টকিং অ্যাবাউট মানে আর্নিং মানি ইন এ ডিসেন্ট ওয়ে উইদিন দ্যাট। ওই যে আল্লাহ কি বলছেন, যে তোমরা একটা নির্দিষ্ট লাভ করো, কিন্তু সেটা যেন সহনীয় একটা নির্দিষ্ট মাত্রায় করো। সো এইটা করেও যে অ্যাকচুয়ালি সাস্টেইন করা সম্ভব এবং ভালোভাবে সাস্টেইন করা সম্ভব, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু ইন নেক্সট। এইটা হচ্ছে আমার নেক্সট গোল ফর নেক্সট 3 to 5 years, যে দিস ইজ আমি এস্টাবলিশ করতে চাই যে না, এভাবে সম্ভব। জি, কষ্ট হয়, অনেক কষ্ট মানুষকে বোঝানো, বিকজ কেউ তো আর তার প্রোডাক্ট সম্বন্ধে খারাপ বলবে না। সো সবাই বলে আমরা 100% সলিড, 100% দেশি, অমুক তমুক। মানে ওই যে আজকে সকালবেলা একজন এই দেখছিলাম পোস্ট, যে সুন্দরবনে এত মৌমাছি নাই যত সুন্দরবনের মধু বিক্রেতা আছে বাংলাদেশে। তো এটা ন্যাচারাল, এটা হবে। এখন এখানে কন্ট্রোল বা আমাদের মেকানিজমটা তো খুব দুর্বল। সো আই ওয়ান্ট যে আমাদের সেলফ স্যাটিসফ্যাকশন ইজ ইম্পর্টেন্ট। আমি জানি আমি চুরি করছি না, আমি জানি আমি ভেজাল করছি না, আমি জানি আমি এর মাঝখানে পচাবাসী জিনিস আমি করছি না। কোনো কারণে হতে পারে 1-2% ইস্যু থাকতেই পারে, এটা আসলে বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। বাট নট মানে জেনে শুনে করছি না, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সো ওই জায়গাটা আমি 5 বছরের মধ্যে এস্টাবলিশ করতে চাই, যে উইদিন এ রিজনেবল প্রফিট করেও উই ক্যান সাস্টেন ভেরি ওয়েল। ইফ ইউর অ্যাম্বিশনস আর উইদিন কন্ট্রোল, হ্যাঁ, উইদিন কন্ট্রোল। অ্যাম্বিশন যদি আমি খালি করতে চাই, দেন স্কাই ইজ দ্য লিমিট। ঠিক আছে, সো ওই জায়গা থেকে আমরা চাচ্ছি না, সেই আর কি। সো ওই জিনিসটাই আসলে আমাকে করে, যে বিকজ একটা দেন 2 নাম্বার হচ্ছে একটু করি, আই ডোন্ট নো আমি কোন সেকেন্ডে মারা যাব। সো এটা এমনও হতে পারে, এই মুহূর্তেই হতে পারে, আবার মানে আরো 10-20 বছর পরেও হতে পারে। সো বিফোর আই ডাই, আই ওয়ান্ট টু ফিনিশ দিস। সো আমার টাইম কিন্তু আসলে খুব লিমিটেড। হ্যাঁ, সো আমি খুব ফাস্ট রান করার চেষ্টা করি। সো এটা হচ্ছে কি নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে গিয়ে আই ওয়ান্ট টু ডাই হ্যাপি। আই ওয়ান্ট টু ডাই হ্যাপি। ওই 1-2টা হয়ে গেলে 3টা অটোমেটিকলি ইনশাল্লাহ চলে আসবে। সো ওইটা আমাকে ড্রাইভ করে না, বাট ওই প্রথম 2টা হচ্ছে গিয়ে আমার মেইন। হ্যাঁ, সো এটা আর কি। গল্পগ্রাফিতে আমাদের উদ্দেশ্য থাকে বিভিন্ন ব্যক্তিত্ব তাদের কাজের পেছনে যে ব্যক্তিগত ধারণা, ফিলসফি ও জীবনের গল্প সেটি তুলে ধরা। আজকে শুনছিলাম তৌফিকুর রহমান ভাইয়ার গল্প। আশা করি এই গল্পে খাবার সম্পর্কে সচেতনতা, নিজের কাজের প্রতি যে নিষ্ঠা, সবগুলো ব্যাপার আমাদেরকে ভাবতে শেখাবে যে আমাদের ভবিষ্যৎটা কেমন হতে পারে। এবং ভাইয়া যেটা বলছিলেন যে 3টা জিনিস, আমাদের লাস্ট স্টেজ যেটা, যে আই ওয়ান্ট টু ডাই হ্যাপি, আবার কয়জন সেটা জীবন সায়নে বলতে পারবো। আমার কাছে মনে হয় যে সেটা মাথায় রাখলেই কিন্তু, এটা মাথায় রেখে আপনার মানে ফোকাস নিয়ে কাজ করলেই কিন্তু জীবনের সত্যিকারের সুখটা আসবে। আবারও দেখা হবে গল্পগ্রাফি নতুন কোনো পর্বে, আরেকটি দিনে আরেকজন ব্যক্তিত্বের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।